আসসালামু আলাইকুম দর্শক, কালের কণ্ঠে সকলকে স্বাগতম। আপনারা দেখছেন কালের কণ্ঠের নিয়মিত আয়োজন 22 গজ, যেখানে আমরা ক্রিকেট ম্যাচের ভিতর থেকে আমরা সবচেয়ে বেশি কথা বলি ক্রিকেটের বাহিরের কথা নিয়ে। তেমনি আজকে আমাদের কিছু ভিন্ন আলোচনা, ভিন্ন টপিক থাকবে। সেই টপিক নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে হাজির হয়েছেন আমার সহকর্মী জিসান আহমেদ। জিসান ভাই, আশা করছেন কি অস্ট্রেলিয়াতে আসলে কেমন করবে বাংলাদেশি দল? আমরা এর আগের বারে যেই টুর্নামেন্টটা হয় আর কি অস্ট্রেলিয়াতে, সেখানে কিন্তু আমরা রানার্স আপ হয়েছি। তো এবার অবশ্যই লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তো বলে দিয়েছেন যে আসলে শুধু অভিজ্ঞতা সঞ্চয় না, আমাদের উচিত জেতা টার্গেট নিয়ে যাওয়া। তো যেহেতু আগের বার রানার্স আপ হয়েছি, এবার অবশ্যই এক্সপেকটেশন একটু বাড়বে, স্বাভাবিক। সো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই হয়তো বা টিম যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের যে প্রিভিয়াস ক্যাপ্টেন ছিলেন তারা কিন্তু অনেক সময় বলেছেন, যেমন আপনি বিভিন্ন টুর্নামেন্ট খেলতে যাওয়ার সময় বা বিভিন্ন সিরিজ খেলতে যাওয়ার সময় কিন্তু ক্যাপ্টেন্সরা বলেন যে আমরা শিখছি। যখন টুর্নামেন্টটা হেরে আসি আমরা বা সিরিজটা হেরে আসি, তখন কিন্তু অধিনায়করা বলে যে আমরা শিখছি বা আমরা শিখেছি, আমরা শিখার কাজে লাগাবো। নুরুল হাসান সোহান কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে আসতে চাইছেন। এই জিনিসটা আপনি কীভাবে দেখছেন অ্যাজ আ ক্যাপ্টেন্স ভিউ থেকে? আমি বলবো যে জয়, বিশেষ করে আপনি যখন জিতবেন, জেতার একটা অভ্যাস যখন আপনার মধ্যে থাকবে, তখন আপনার কনফিডেন্স লেভেল অনেক বুস্ট হবে। আপনি বললেন যে অনেক ক্যাপ্টেন বাংলাদেশে ছিল যারা আগে সবসময় বলতো যে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই, বাট সোহানের জিনিসটাকে আপনি ব্যতিক্রম ধরলেন। এর কারণ কি, তিনি কিন্তু গ্লোবাল সুপার লিগে যে টুর্নামেন্ট, সেটাতে চ্যাম্পিয়ন হয়েছিলেন, এবং বিপিএলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি রংপুর রাইডার্সের ক্যাপ্টেন। মানে অধিনায়কত্ব করার এক্সপিরিয়েন্স ঘরের মাঠে যেমন আছে, ঘরের বাইরেও আছে। বিশেষ করে গ্লোবাল সুপার লিগ, যেখানে আসলে অনেক বেশি দল নয়, 5-6টা দল নিয়ে একটা টুর্নামেন্ট হয়, তারপরও সেখানে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবং আপনার মানতে হবে যে মোটা থেকে 2-3টা দলের থেকে কিন্তু বাংলাদেশের দলটা যে অনেক বেশি ভালো ছিল এরকমও কিন্তু না। আমাদের দেশীয় প্লেয়ারদের দিয়ে আমরা বেশিরভাগ খেলেছি ম্যাচগুলো, তারপরও সফল হয়েছি, এবং প্রথমবার সেই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশের দল চ্যাম্পিয়ন হয়, রংপুর রাইডার্স। সেক্ষেত্রে তার আত্মবিশ্বাসের লেভেলটা অনেক বেড়েছে। এবং আপনি জানেন যে বিপিএলে কিন্তু তিনি অধিনায়ক থেকে এমন কিছু ম্যাচ জিতিয়েছেন শেষের দিকে এসে ব্যাটিং করে। স্বাভাবিকভাবেই একজন ক্যাপ্টেন যখন মাঠে ভালো ক্যাপ্টেন্সি করবেন, এবং সে যদি ব্যাটসম্যান কিংবা বোলার হয়, তার ওই রোলটাও সে পারফেক্টলি পালন করবেন, তখন তার কনফিডেন্স লেভেল অনেক বেশি উপরে থাকবে, যেটা সোহানের ক্ষেত্রে প্রযোজ্য। একটু যদি প্লেয়ারদের প্রসঙ্গে আসি, তাহলে কি এই যে বাংলাদেশ এ দলের যে বর্তমান দলটা, এখান থেকে কি টি-20-র জন্য কোনো প্লেয়ার বের হয়ে আসবে কিনা, বা বাংলাদেশ ন্যাশনাল টিমের যে একটা পাইপলাইনের কথা আমরা বলে থাকি যে পাইপলাইনে প্লেয়ার নেই, এইখান থেকে কিছু প্লেয়ার বের হয়ে আসবে কিনা? অবশ্যই দেখেন যে এবারে যে এ দলটা আছে, সেই এ দলটাই কিন্তু আমাদের যে দ্বিতীয় সারির দল আমরা বলি, যে কোনো দেশেরই কিন্তু এ টিম দ্বিতীয় সারির দল। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আমাদের শুধুমাত্র টি-20 পাইপলাইনের জন্য না, আপনি কিন্তু খেয়াল করে দেখবেন যে টি-20 বিশ্বকাপ অনেক দূরে আছে, সামনে আমাদের এশিয়া কাপ। অ্যাটলিস্ট এশিয়া কাপের জন্য যদি একটু প্লেয়ার সাফল করার সুযোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এই টুর্নামেন্টটা। বিশেষ করে দেখেন, আমরা বারবার নুরুল হাসান সোহানের কথা বলছিলাম, তার জন্য কিন্তু সবচেয়ে বড় সুযোগ। অ্যাজ এ ক্যাপ্টেন নুরুল হাসান সোহান ভালো খেলেন, আমরা জানি লিটন দাস আমাদের ক্যাপ্টেন, তাই ওই জায়গায় তিনি এসে রিপ্লেস করতে পারবেন না। কিন্তু আপনি দেখেন নুরুল হাসান সোহান, তিনি বিপিএল, এনসিএল, অন্য সব জায়গাতেই তিনি কিন্তু টি-20-র ক্ষেত্রে ওই 5-6 নাম্বারে এসে ভালো ব্যাটিং করেন। এবং বিপিএল একটা ম্যাচের কথা নিশ্চয়ই আপনার মনে আছে যে একেবারে 26 রান দরকার, সেই ম্যাচ তিনি জিতিয়েছিলেন। তো তার ওই অভ্যাসটা আছে, এবং রিসেন্টলি তিনি চট্টগ্রামে এরকম একটা ইনিংস খেলেছেন। তাই তিনি আসলে জানেন যে কিভাবে ওই পার্টিকুলার জায়গায় ব্যাটিংটা করতে হয়। আপনি দেখেন আমাদের বাংলাদেশের স্কোয়াডে দেখবেন যে 5-6, মানে মূল একাদশে 5-6-7 নাম্বারে কিন্তু অনেক বেশি আমরা সাফল করছি। আমাদের ঘুরে ফিরে দেখবেন যে তামিম, ইমন, লিটন দাস, জাকির আলী অনিক, হৃদয়, শামীম পাটোয়ারি, এরপরে আসলে কেউ থাকছে না। সেক্ষেত্রে আমরা স্পিন নির্ভর প্লেয়ারদের বেশি খেলাচ্ছি বলে সোহানের মতো একজন প্লেয়ার আমাদের মিসিং যাচ্ছে। তাই সোহানের জন্য একটা বড় সুযোগ। আপনি দেখেন গ্লোবাল সুপার লিগ খেলতে যাওয়ার আগে কিন্তু বাংলাদেশের সিরিজ চলছিল, তখন বলা হয়েছিল যে গ্লোবাল সুপার লিগ খেলার কারণেই সোহান এই স্কোয়াডে আমরা রাখিনি। এবার কিন্তু সোহানের জন্য ভালো সুযোগ, পারফরমেন্স করে এরপর আবার এসে মানে আমাদের যে নির্বাচকরা আছেন, সেই নির্বাচকদের একদম চোখে চোখে আঙ্গুল রেখে বলা যে আমি পারফর্ম করেছি এবং আমাকে বাধ্যতামূলক নিতেই হবে। তো আমি বলবো যে নুরুল হাসান সোহান, তার মানে চান্সটা সবচেয়ে বেশি যে তিনি যাতে আবার ফিরতে পারেন মূল স্কোয়াডে। এছাড়া অন্য সবাই বাংলাদেশের যে কোনো সময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। আপনি দেখেন জিশান আলম আন্ডার-19 প্রোডাক্ট, মাহফুজ রাব্বি আন্ডার-19 এশিয়া কাপ জয়ী যে দল, সেই জয়ী দলের ক্যাপ্টেন ছিলেন তিনি। তারপর আপনি দেখবেন যে আফিফ হোসেন ধ্রুব, একসময় টি-20-তে মার্কাটারি ব্যাটসম্যানই আমরা ধরতাম, পরে বাংলাদেশের দলে যেটা হয় আর কি, ফর্মহীনতার কারণে ওই প্লেয়ারটা বাদ পড়ে, আফিফ বাদ পড়েছেন। আমাদের পেস অলরাউন্ডার নেই। মৃত্যুঞ্জয় চৌধুরী বাংলাদেশ দলে খেলেছিলেন,
ব্যাটিংটা সেরকম সেই অনুযায়ী তিনি দেখাতে পারেননি, কিন্তু বোলিংয়ে মোটা থেকে ভালো ছিলেন, কিন্তু আমাদের জেনুইন কোনো পেস অলরাউন্ডার নেই। হ্যাঁ, আপনি মোহাম্মদ সাইফুদ্দিনের কথা বলবেন, কিন্তু দেখবেন যে দেশের হয়ে যে তার ইম্প্যাক্ট ওইখানেও কিন্তু তিনি খুব যে অ্যাজ এ ব্যাটসম্যান রোল প্লে করেছেন এরকম কিন্তু না। তাই এই যে যারা আসলে পেস বোলিংটা করেন সাথে ব্যাটিংটা করেন, তোফায়েল আহমেদ আছে যিনি বিপিএলের সময় বিপিএলে খেলেছিলেন, তো মোটামুটি অনেকেই আছে যাদেরকে আসলে মানে ফ্ল্যারিশ করার সুযোগ দেওয়া যায়। আপনি স্পিনের কথা বলতে পারেন, রাকিবুল ইসলাম আছেন, রাকিবুল হাসান আছেন, তাছাড়া আমরা দেখবো যে মাহফুজুর রাব্বি তিনি নিজেও কিন্তু স্পিন অলরাউন্ডার, অলমোস্ট ফিল লাইক সাকিব আল হাসান, যে বামাতে ব্যাটিং করেন বামাতে বোলিং করেন। তো অনেকগুলো প্লেয়ারের সুযোগ আছে। হ্যাঁ, অবশ্যই আপনি মানে এই পারফরমেন্স দিয়ে হয়তো আপনি সবাইকে আসনে এশিয়া কাপে পাবেন না, কিন্তু আপনি কিন্তু আপনার লং টাইম চিন্তা করতে হবে। লং টাইম চিন্তা করলে আপনি দেখবেন যে টি-20 ওয়ার্ল্ড কাপ যদি আপনি টার্গেট করেন, সেক্ষেত্রে এই প্লেয়ারগুলোর পারফেক্ট সুযোগ হচ্ছে এখানে ভালো করে। এবং লাস্ট একটা কথা বলে শেষ করব, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে নাইম শেখের জন্য। আমরা নাইম শেখের অনেক ক্যারিয়ার স্টেটস, তার সাম্প্রতিক 1 বছরের পারফরমেন্স দেখি কিন্তু আমরা তাকে শ্রীলঙ্কা সিরিজে এবং আপনার পাকিস্তান সিরিজে আমরা সুযোগ দিয়েছিলাম, যদিও সুযোগটা আসলে দিয়েছিলাম বললে ভুলই হয়, একটা দুটো ম্যাচ তিনি খেলতে পেরেছিলেন। এখন তিনি কিন্তু সেভাবে রান করতে পারেননি, বিশেষ করে তৃতীয় টি-20তে পাকিস্তানের বিপক্ষে ক্রিজে থেকেও রান করতে পারেননি। এখন এটা পিচের দোষ হতে পারে। নাইম অনেক সময় নিজেও বলেছিলেন যে পিচের কারণে বাংলাদেশের সমস্যা হয়, বাংলাদেশের অনেক লেজেন্ডারি ক্যাপ্টেনও বলেছিলেন। বাট অস্ট্রেলিয়ার পিচে কিন্তু এবার খেলা, এই পিচে যে ভালো খেলবে নিঃসন্দেহেই বোঝা যাবে যে তার ইম্প্যাক্টফুল পারফরমেন্স দেওয়ার সক্ষমতা আছে। তো নাইম শেখেরও একদম মানে ভালো কিছু করার একটা ভালো সুযোগ আছে বলে আমি মনে করি। এই যে বাংলাদেশ এই দলটার যে অস্ট্রেলিয়া সফরটা, এই সফরে আপনি ইম্প্যাক্টফুল ক্রিকেটার হিসেবে কাকে ধরছেন, বা লং টার্ম যদি আমরা চিন্তা করি একেবারে বিশ্বকাপ পর্যন্ত, টি-20 বিশ্বকাপ যেটা সামনের বছর হবে, সেই বিশ্বকাপের জন্য কাকে আপনি ভরসাবান দেখছেন বাংলাদেশ এ দলে? এখন আমি সবসময় মনে করি টি-20 দল মানে হচ্ছে যে মানে তারুণ্য নির্ভর দল। আপনি দেখবেন ইন্ডিয়ান ক্রিকেট টিমটা দেখেন, তারা হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি ব্যতীত শুভমান গিলকে ক্যাপ্টেন দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে যে সচিন টেন্ডুলকার এবং আপনার অ্যান্ডারসন ট্রফি, সেই ট্রফি কিন্তু তারা সিরিজ ড্র করেছে। আপনি তরুণ পটেনশিয়াল প্লেয়ারদের যত বেশি সুযোগ দিবেন তারা তত ভালো করবে। সাকিব আল হাসান একবার এক সাক্ষাৎকারে কিন্তু বলেছিলেন যে আপনি 6 মাস 1 বছর সময় দেন, একটা ওপেনিং ব্যাকআপ হয়ে যাবে। আপনি দেখছেন যে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে। এখন আমাদের দেশের যে সমস্যাটা, আমাদের কিছু প্লেয়াররা কয়েকদিন পারফর্ম করলে আমরা ধরিনি তিনি সেট প্লেয়ার, তাকে চেঞ্জ করা যাবে না। এখন আপনি যদি কাউকে বলেন লিটন দাস ক্যাপ্টেন ম্যাটেরিয়াল না, লিটন দাসকে আপনি রাখবেন, এটা কি সম্ভব? আমাদের দেশে পার্সপেক্টিভ এটা সম্ভব না। আমরা যাকে ধরে নেই সেই প্লেয়ার, বাকি কেউ প্লেয়ার না। হ্যাঁ, তবে আপনি যেই কথাটা বললেন লং টাইমের জন্য, আমার কাছে মনে হয় জিশান আলমদের অনেক বড় সুযোগ আছে লং টাইমে খেলার জন্য। তোফায়েল আহমেদ, মাহফুজুর রহমান রাব্বি, আপনি কিন্তু দেখবেন সাকিবের যাওয়ার পর কিন্তু ওইভাবে কোনো অলরাউন্ডার আমাদের নেই। হ্যাঁ, আপনি মিরাজের কথা বলতে পারেন, বাট মিরাজ কিন্তু আসলে বিশেষ করে টেস্টের জন্য বেস্ট কার্যকরী, কিন্তু টি-20তে কিন্তু মিরাজকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা জায়গা আছে। শুধু আমরা করছি বা আমরা করি এরকম না, দলও কিন্তু মাঝে মাঝে খুব কনফিউজড হয়ে যায় যে শেখ মেহেদীকে খেলাবে নাকি মেহেদী হাসান মিরাজকে খেলাবে। তার মানে মেহেদী হাসান মিরাজ এমন এক প্লেয়ার যার একটা কম্পিটিটর কিন্তু আছে। বাংলাদেশ দলে আপনি দেখাতে পারবেন না যে সাকিবের কোনো কম্পিটিটর ছিল। তাই আমাদের ওই টাইপের একজন অলরাউন্ডারও তৈরি করা দরকার, যে টিমের যে কোনো ফরম্যাটে খেলবে এবং যাকে রিপ্লেস করা অনেক কঠিন হবে। এক্ষেত্রে মাহফুজুর রহমান রাব্বির একটা বড় সুযোগ আছে, তো আমি তার কথা বলবো। এবং মৃত্যুঞ্জয় চৌধুরী, দেখেন ব্যাটিং দেখানোর জন্য বাংলাদেশ দলে যে সুযোগটা দরকার, সেই সুযোগ কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরী মানে অনেকাংশেই পায়নি। কিভাবে পায়নি? প্রথমত খুব কম বল খেলার সুযোগ থাকে, কিংবা সুযোগ থাকলে ওটা ইউটিলাইজ করার জায়গা থাকে না। আমাদের বেশিরভাগ ম্যাচ হয় আপনার মিরপুর কেন্দ্রিক ম্যাচ। এই অস্ট্রেলিয়ার মাটিতে যদি আমাদের ব্যাটসম্যানরা রান করতে পারে, কিংবা আমাদের বোলাররা অলরাউন্ডার রান করতে পারে, তখন তার দিকে কিন্তু এটা ভালো নজর আসে। আপনি মিরপুরে 20 বলে 40 করলে সেটা কিন্তু পাবলিক অতটা বেশি রেট করবে না, যতটা আপনি 35 বলে ওই অস্ট্রেলিয়ার মাটিতে 50 করবেন। তো আমার কাছে মনে হয় এই কয়েকটা প্লেয়ারকে খুব ভাইটাল। আমার কাছে মনে হয় আমি জিশান, মাহফুজ রাব্বির অনেক ব্রাইট ফিউচার আশা করি। তো আমার কাছে মনে হয় এরা খুব ভালো করবে, কারণ এরা ওই ধরনের মেন্টালিটি তাদের মধ্যে আছে। নাহলে তারা এশিয়া কাপ, যে আন্ডার-19 এশিয়া কাপ টুর্নামেন্টটা হয়, সেখানে ইন্ডিয়া পাকিস্তানের মতো দলকে হারিয়ে চ্যাম্পিয়ন করা, আবার আন্ডার-19 টিমগুলোই কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করছে। আপনি দেখেন তানজিদ তামিম আন্ডার-19 প্রোডাক্ট, পারভেজ ইমন আন্ডার-19 প্রোডাক্ট, শরীফুল ইসলাম আন্ডার-19 প্রোডাক্ট। তার মানে ওই যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যে স্কোয়াডের টিমমেটরা, তারা কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশ দলে খেলছে। তো অবশ্যই আমার কাছে মনে হয় এই যে জুনিয়র আরও যারা আছেন তাদের জন্য অনেক বড় একটা সুযোগ নিজেদেরকে ওই আপনি যে কথাটা বললেন ইম্প্যাক্টফুল প্লেয়ার হিসেবে তৈরি করতে। এই যে টপ এন্ড টি-20 সিরিজ, এই সিরিজে যদি কোনো মতে জিশান আলম খুব ভালো করে ফেলেন এবং এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ আছে, এনসিএল আছে, এইগুলোতে যদি জিশান আলম ভালো পারফর্ম করেন, আপনার কি মনে হয় যে 26 টি-20 বিশ্বকাপে তানজিদ তামিম অথবা পারভেজ ইমনের জায়গায় জিশান আলম সুযোগ পেতে পারে? আপনি দেখেন
আমাদের এখন ব্যাকআপ ওপেনার বলতে কিন্তু আমরা শুধুমাত্র যদি এই রিসেন্ট সময় অনুযায়ী ধরি, আমাদের কাছে ব্যাকআপ হচ্ছে নাইম শেখ। এখন নাইম যদি পারফর্ম না করেন, এবং নাইম পারফর্ম করলেও জিশান আলমের পারফরমেন্স যদি অনেক বেশি বেটার হয়, সেক্ষেত্রে আপনি থার্ড ওপেনার হিসেবে আপনি তাকে গণ্য করতে পারেন ওই 26 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। কেন? কারণ আপনিও যে বললাম, আমাদের দেশের ক্রিকেটটা কিন্তু ফিক্সড টাইপ ক্রিকেট, মানে আমরা মানে দেখতে যারে নাহি পারি তারই চলন বাঁকা এই টাইপের, আমরা যাকে দেখতে পারি তার জন্য সবকিছু করা। এখন চোখ বন্ধ করে আপনি নির্বাচকদের কাছে যান, বাংলাদেশে খেলা দেখতে আসা মাঠের ভক্তদের কাছে যান, ম্যাচ শেষ হলে আপনি শুনতে পাবেন যে তামিম এবং ইমনের জুটি তাদের কাছে খুব প্রিয়। আমাদের বোর্ড কিন্তু প্রায় দেখা যায় যে পাবলিক যেটা পছন্দ করছে সেটাই আসলে মাঠে খেলায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তাই জিশান অনেক বেশি ভালো করলেও ইমনের জায়গায় তামিমের জায়গায় বসে পড়বে এসে, এটা খুবই ডিফিকাল্ট। তবে হ্যাঁ, 26 টি-20 ওয়ার্ল্ড কাপ না হলেও সামনে অনেক সুযোগ থাকবে। আমাদের যেই এশিয়া কাপের পর আমাদের যে টি-20 সিরিজগুলো আছে সেখানে জিশানকে খেলানো যায়। কখন? যখন সে এখানে পারফর্ম করছে। আপনি দেখেন জিশান কিন্তু কোথাও কনসিস্টেন্ট পারফর্ম করেননি। তার পটেনশিয়াল নিয়ে বিপিএল এর সময় বিদেশি কোচরা এসে অনেক প্রশংসা করেছেন। এনসিএল এর সময় তিনি ফার্স্ট সেঞ্চুরি করেছেন। অনেক ভালো ব্যাটসম্যান, স্ট্রাইক রেট করতে পারেন, রোহিত শর্মার মতো খেলার চেষ্টা করেন, পুল শট ভালো খেলেন, ভি জোনে খেলেন। মানে আমাদের দেশের টিপিক্যাল যে ওপেনাররা আছেন তাদের থেকে তিনি কিন্তু অ্যাটাকিং। সেম গোস ফর তানজিদ তামিম। তারা কিন্তু একসাথে বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলেছেন। দুজনের মেন্টালিটি আমি খুব কাছ থেকে দেখেছি, তারা কিন্তু প্রায় ওই একই টাইপের অ্যাটাকিং ব্যাটসম্যান। তো আমার কাছে মনে হয় যে যদি ভালো খেলে জিশান এই টপ এন্ড টি-20তে, সেক্ষেত্রে নির্বাচকরা তার দিকে নজরটা আরও বাড়িয়ে রাখবে। কেন বললাম? ইতিমধ্যেই নির্বাচকরা বেশ আশাবাদী এই ক্রিকেটারদের নিয়ে, বিশেষ করে মাহফুজ রাব্বি এবং জিশান আলমদের মতো ক্রিকেটার যারা আসলে ইয়াংস্টার এবং পারফর্ম করছে, পটেনশিয়াল আছে, কিন্তু আমাদের অলরেডি এক্সিস্টিং প্লেয়ারদের পারফরমেন্স বলি কিংবা ক্যারিয়ারের জন্য তারা খেলতে পারছে না, কিন্তু অবশ্যই বিসিবির নজরে তারা আছে। জিশান আলমের একেবারে কনসিস্টেন্টলি ভালো করার যে একটা নমুনা থাকা লাগে, যে প্রতিটা ম্যাচে সুযোগ দেওয়া উচিত, প্রতি ম্যাচ না হলেও অ্যাটলিস্ট 1-2টা সিরিজে অ্যাটলিস্ট সুযোগ দেওয়া উচিত, সেখানে কিন্তু জিশান আলমকে সুযোগ দেওয়া হচ্ছে না। জিশান আলম কিন্তু ওই হাই পারফরমেন্স দলের হয়ে খেলছেন, জিশান আলম এ দলের হয়ে খেলছেন, অনূর্ধ্ব-19 দলের হয়ে খেলছেন। আপনার কি মনে হয় না জিশান আলমকে এই মুহূর্তে ন্যাশনাল টিমে অ্যাটলিস্ট একটা সিরিজ বা একটা ম্যাচে হলেও সুযোগ দেওয়া উচিত ছিল বললে বেশি ভালো? আপনি দেখেন, আমাদের যখন ঘরের মাঠে পাকিস্তান সিরিজ ছিল, পাকিস্তান কিন্তু তাদের বাবার আজমকে পাঠায়নি, তাদের রিজওয়ানকে পাঠায়নি, তাদের শাহিন শাহ আফ্রিদিকে পাঠায়নি, তারপরে কিন্তু তারা সিরিজে বেশ ভালোই খেলেছে। বাংলাদেশ জিতলেও আমি বলবো যে পাকিস্তান খুব সুপার তাদের ডিসপ্লে ছিল ক্রিকেটের। আমরাও কিন্তু চাইলে আমাদের ভেরিয়েশন দেখার জন্য জিশানদের ইউজ করতে পারতাম, যদিও বাংলাদেশ টিম অনেক বেশি আনপ্রেডিক্টেবল। কারণ আপনি জানেন সামনে আপনার এশিয়া কাপ আছে, তাই প্রস্তুতির জন্য খুব বেশি সিরিজ খেলার সময় নেই। আপনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেললেন, আপনি পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেললেন, কয়েকদিন পর আপনি নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবেন, খেলার পর আপনি মূল দলটা বানিয়ে আপনি এশিয়া কাপে চলে যাবেন। সেক্ষেত্রে আমাদের কিন্তু সুযোগটাই নেই। হ্যাঁ, বেশি বেশি যে ঘরোয়া ম্যাচগুলো থাকে, ঘরোয়া ইন এ সেন্স যে আমাদের যেই সিরিজগুলো মিরপুরের পিচে হয় সেই পিচগুলোতে ফার্স্টে খেলিয়ে দেখা, আর অনেক বেশি সুযোগ আগে না দেওয়া বেশ ভালো। কারণ আপনি দেখবেন আমাদের দলটা কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডের মতো না। ইন্ডিয়া ইংল্যান্ডের একটা 17-18 বছরের প্লেয়ারকে আপনি নামিয়ে দেন, সে দেখবেন যে প্রথম 3 ম্যাচ লাগবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের নাম তৈরি করতে। আমাদের খুব পটেনশিয়াল আছে এমন প্লেয়ারকে আমরা হুট করে যখন অভিষেক করিয়ে দিই, 2-3 ম্যাচ খারাপ খেলে সে একেবারে টিম থেকে বাদ পড়ে যায়, এবং বাদ পড়ে যাওয়ার পর সে আর কখনই ব্যাক করতে পারে না। এটা হচ্ছে আমাদের দেশের কালচারটা এরকম হয়ে গেছে। তাই একেবারেই এক্সপিরিয়েন্স না হয়ে আমার কাছে মনে হয় না যাওয়াটাই বেটার। পটেনশিয়াল আছে, সে খেলুক, ধারাবাহিক পারফরমেন্সটা ধরে রাখুক, তাহলে সে অবশ্যই পারবে। আপনি দেখেন ইমন কিভাবে টি-20 দলে এসছে। ইমন কিন্তু এনসিএল ভালো করেছে, বিপিএল এ চিটাগং কিংসের হয়ে তিনি ভালো ব্যাটিং করেছেন, ডিপিএল এ হাইস্ট রান স্কোরারদের একজন ছিলেন। ইভেন বাংলাদেশে ওয়ানডে যেই ঘরোয়া ক্রিকেটের ওয়ানডে স্ট্যাট, মানে ফার্স্টেস্ট 50 তার ব্যাট থেকে এসেছে, ফার্স্টেড 100ও তার ব্যাট থেকে এসেছে। কারণ আপনি যখন কনসিস্টেন্টলি পারফর্ম করবেন, নির্বাচকরা আপনাকে কোনো না কোনোভাবে খুঁজে নেবে। জিশানকেও এই একই কাজ করতে হবে, যাতে তিনি ওই কনসিস্টেন্ট পারফরমেন্স করেন এবং দল তাকে নেয় খেলার জন্য। এবার যদি একটু ক্যাপ্টেন্সির প্রসঙ্গে আসে, আমরা জানি নুরুল হাসান সোহান বেস্ট ক্যাপ্টেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টিমের জন্য। যদি বাই এনি চান্স লিটন দাস খারাপ করলেন বা সমালোচনার তোপে পড়ে তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হলো, এরপর কি আমরা ধরে নিতে পারি যে নুরুল হাসান সোহানই নেক্সট ক্যাপ্টেন হচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল টিমে, বা সোহান সুযোগ পাবেন অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবেই? খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমি যখন লিটন দাসকে সাম্প্রতিক সিরিজের আগে ক্যাপ্টেন ঘোষণা করা হলো, খুব কিন্তু একটা খুব জটিলতা ছিল যে কাকে ক্যাপ্টেন করা হবে। কারণ নাজমুল শান্তকে সরিয়ে দেওয়া হলো, মেহেদী হাসান মিরাজ টি-20তে খেলেন না, সেক্ষেত্রে লিটন দাস আমাদের একমাত্র চয়েস ছিল বলেই করা হয়েছে। অনেকেই কিন্তু ভেবেছিলেন, যারা ক্রিকেট নিয়ে আলোচনা করেন, ক্রিকেট বোদ্ধা আমরা যাদের বলি, তারা ভেবেছিলেন যে লিটন দাসের সাথে সাথে আমরা নুরুল হাসান সোহানকেও কিন্তু রাখতে পারি হিসেবে। সেক্ষেত্রে আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে, লিটন যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে সোহানের সুযোগ পাওয়ার চান্স কত বেশি? এশিয়া কাপের আগে একেবারেই চান্স নেই। যদি আমরা একটু
ইললজিক্যাল ওয়ার্ল্ডের কথাও বলি, সেক্ষেত্রে প্রথমত আপনাকে এই টপ এন্ড টি20তে ভালো খেলতে হবে, আপনার স্মার্ট ক্যাপ্টেন্সি করতে হবে। লিডার মানে আমাদের নুরুল হাসান সোহান কিন্তু নিঃসন্দেহে ভালো ক্যাপ্টেন, কিন্তু আমাদের বাংলাদেশ দলটা ধারাবাহিক পারফর্মারদের খুঁজে, সেটা অধিনায়ক হোক কিংবা পারফর্মার। আপনি দেখেন আমাদের অনেক অ্যাটাকিং ক্যাপ্টেন্সি করা ক্যাপ্টেন কিন্তু ছিল, সাকিবের থেকে কি অ্যাটাকিং ক্যাপ্টেন কেউ ছিল বেশি, কিন্তু দেখবেন আপনি সাধারণ ক্রিকেট ভক্তদের গিয়ে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশ সেরা ক্যাপ্টেনকে, তারা এক কথায় বলবেন মাশরাফি বিন মুর্তজা। তারা কি ভুল বলেন না, কারণ অ্যাজ পার স্ট্যাটস ওইটাই বলে যে মাশরাফি আমাদের সেরা ক্যাপ্টেন, কিন্তু সাকিব কিন্তু আবার অনেক অ্যাটাকিং অধিনায়কত্ব করতেন। তো আমরা আসলে রেজাল্ট ফ্রিক, আমরা রেজাল্ট দেখতে পছন্দ করি না। মানে আমাদের নুরুল হাসান সোহান যদি টপ এন্ড টি20তে ভালো খেলেন, এরপর এশিয়া কাপের উপর একটা ব্রেক থাকবে, এর মাঝে বিপিএল আছে কিনা আমি জানি না, বা আমাদের এনসিএল হওয়ার কথা, এনসিএল মাস্ট হবে। এনসিএলও যদি সে ভালো করে, সেক্ষেত্রে বিসিবি একটু টক করবে যে না, লিটন দাসকে দিয়ে যেতে হচ্ছে না। মানে দেখেন, আমি আপনাকে বলছি যে যদি আমাদের এশিয়া কাপে একদম ভরাডুবি পারফরমেন্স হয়, লিটনের নিজের পারফরমেন্স খারাপ থাকে, দলের পারফরমেন্স খারাপ থাকে, তাহলে নিঃসন্দেহে যদি সোহান ভালো করে, তাহলে সোহান বাংলাদেশের নেক্সট ক্যাপ্টেন হতে যাচ্ছে। 2023 বিশ্বকাপে যখন সাকিব তামিমের একটা দ্বন্দ্ব হয়, তখন কিন্তু অনেকেই বাংলাদেশের যে বিশ্বকাপে বাজে পারফরমেন্সের প্রসঙ্গটা সেটা টেনে নিয়ে আসে, যে সাকিব তামিমের কারণে হয়তো এই জিনিসটা হয়েছে। যদি আমি এই বছর যদি ক্যাপ্টেন্সির প্রসঙ্গটা টানি, তাহলে এশিয়া কাপের আগে যদি বাই এনি চান্স ক্যাপ্টেন্সি পরিবর্তন হয় দলে, নুরুল হাসান সোহান আসেন এবং 1-2 ম্যাচ পরেই যদি তিনি ক্যাপ্টেন্সি পান, তাহলে কি এতে বাংলাদেশ দলের কোনো সমস্যা হবে কিনা, বা বাংলাদেশের রেজাল্টে কোনো প্রভাব ফেলবে কিনা এশিয়া কাপে? বাংলাদেশ অনেক অ্যাম্বিগুয়াস একটা দল, এই দল আসলে কখন ভালো করবে এটা আপনি বুঝতে পারবো না। তবে আমি মনে করি যে সোহান যত ভালো ক্যাপ্টেন্সি হোক, হুট করে লিটনকে এখন সরিয়ে দেওয়াটা অনেক বেশি অযৌক্তিক হবে, এবং টিমে কিন্তু ওই যে একটা নয়েস অফ কমিউনিকেশন আমরা বলি, টিমে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হবে, সেটা আপাতত দৃষ্টিতে আপনি বুঝতে পারবেন না। আপনি দেখেন লিটনকে কিন্তু এই পরিকল্পনায় রাখা হয়েছে যে সে টি20 বিশ্বকাপ তো খেলবে, সো অ্যাটলিস্ট সে যে ব্যর্থ অধিনায়ক কিংবা ভালো অধিনায়ক এটা বোঝার জন্য হলে একটা টুর্নামেন্টে তাকে সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে এশিয়া কাপটা লিটন দাসী ক্যাপ্টেন থাকলে বাংলাদেশের জন্য বেশি ভালো হবে। সোহান হুট করে আসলে সে যদি খারাপ করে, ব্যাকফায়ার করে, সেক্ষেত্রে সে কিন্তু আর ফিরে আসতে পারছে না। আবার লিটন যদি গড়পড়তা পারফরমেন্স করে কিংবা ধরেন বিলো অ্যাভারেজ পারফরমেন্স করলো, তখন কিন্তু তার আমরা জানি বেশি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে ক্রিকেটটা, তখন অনেকে বলা শুরু করবে লিটন দাসকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছে, দেখি লিটন দাসের পারফরমেন্স খারাপ হয়েছে। কিন্তু আমরা জানি সাম্প্রতিক সময় কিন্তু লিটনের পারফরমেন্স এমনিতেই খারাপ না। তাই যেমন আছে ঠিক তেমন থাকেই ভালো, যেহেতু আমাদের রেজাল্ট আসছে। হুট করেই 1-2 সিরিজের আগে ক্যাপ্টেন্সি বদলটা খুব বেশি ভালো নজরে দেখি না আমি। শুধু আপনি দেখবেন ক্রিকেটের মানে খুব রেয়ার সিন হয়েছে যে টুর্নামেন্টের আগে ক্যাপ্টেন্সি চেঞ্জ করে দেওয়ার কারণে অনেক বেশি আহামরি চেঞ্জ হয়েছে। আপনি দেখেন, আপনি একটু আইপিএলের দিকে তাকান, আইপিএলে শুরু হওয়ার গেল আইপিএলে হুট করে বলা হলো যে ঋতুরাজ গায়কোয়াদ ক্যাপ্টেন থাকবেন MS ধোনির জায়গায়। এরপর কয়েক ম্যাচ পর ঋতুরাজ গায়কোয়াদের জায়গায় আবার ধোনিকে বলা হলো যে তিনি যাতে ক্যাপ্টেন করেন। ধোনি কিন্তু বলেছেন যে না, আমি আর এটা ক্যাপ্টেন্সি নিব না, এটা খুব ভালো দেখায় না। তো ইটস নট এ গুড প্র্যাকটিস। আপনি টুর্নামেন্টের শুরুর আগে থেকে প্ল্যান ছিল একজন ক্যাপ্টেন থাকবে, এবার হুট করে আপনি সেই ক্যাপ্টেনকে চেঞ্জ করেছেন। সো আমি মনে করি না যে এটা খুব ভালো সিদ্ধান্ত হবে। এতক্ষণ লিটনের প্রসঙ্গ টানলাম। লিটনের যদি লাস্ট একটা প্রসঙ্গ আমি টানি, অনেক সময় সমালোচনা করা হয় যে লিটন দাস ক্যাপ্টেন কোটায় খেলেন, ভালো না করার পরও ক্যাপ্টেন কোটায় খেলেন, কথাটা আসলে কতটুকু সত্যি? দেখেন, আমাদের দেশে কিন্তু আসলে সত্যিকারই অর্থে কোনো টি20 প্লেয়ার নেই। মানে এই কথাটা শুনতে খুবই খারাপ লাগবে, আমাদের কিন্তু কোনো টি20 টাইপের ব্যাটসম্যান নেই। আমাদের যারা আছে তাদের স্ট্রাইক রেট খেয়াল করে দেখেন, আমাদের স্ট্রাইক রেট 130 ঘরে। বর্তমান যুগে 150-60 স্ট্রাইক রেটের প্লেয়ার ইন্ডিয়াতে অহরহ আছে। আপনি দেখবেন শ্রীলঙ্কান প্লেয়ারদের স্ট্রাইক রেট ও নিসাঙ্কার স্ট্রাইক রেট দেখেন, আপনি আরও যারা ব্যাটসম্যান আছে তাদের স্ট্রাইক রেট দেখেন। আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ওইভাবে টি20 ফ্রিক না। বিষয় হচ্ছে আমাদের প্লেয়াররা 7-8 ম্যাচ পর একটা ম্যাচে ধরেন কেউ 25 বলে 50 করে ফেলে, তখন তার স্পটলাইট অনেক বেশি হয়। ওই ম্যাচ জিতলে বা ওই পারফরমেন্সের পর আমাদের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক একটা ভালো ফ্লো থাকে, ওই ফ্লোয়ের কারণে আমাদের মনে হয় সে অনেক ভালো ব্যাটসম্যান। আমাদের দেশে সত্যিকারের অর্থে কোনো ভালো ব্যাটসম্যানই নেই টি20। সেই গড়পড়তা কান্ট্রি, সেই গড়পড়তা ব্যাটিং যে ইউনিট, সেই ইউনিটে লিটন দাসকে ধরা হয় ভালো ব্যাটসম্যান। ওই যে একটা ওয়ার্ড আপনি জানবেন, ক্লাস বলে লিটনকে অনেকবার খেলানো হয়। এর কারণ এটাই যে আমাদের তো এমনিতেই অ্যাবাভ অ্যাভারেজ প্লেয়ার টি20 হিসেবে। সেক্ষেত্রে লিটন দাস কয়েকটা টুর্নামেন্টে ভালো খেলেছেন, কয়েকটা টুর্নামেন্টের মধ্যে ইন্ডিয়ার বিপক্ষে তার একটা ভালো ইনিংস ছিল, সেই এক ইনিংসের জন্য কিন্তু তিনি প্রায় অনেক বছর খেলেছেন। ওই ইনিংসটাকে আপনি ডিনাই করার সুযোগ নেই। আবার এটাও সত্য যে ওই ইনিংসের পর যে সে অনেকগুলো ভালো ইনিংস খেলেছিল এরকম কিন্তু না। তো লিটন দাসের কিন্তু ক্যারিয়ার গ্রাফটা ভালো ছিল 2022 এবং 23 সাল। আপনি জানেন 2023 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু তার সুযোগ ছিল। কেন সুযোগ ছিল? কারণ 2022 এবং 23 সালে তার টি20 অ্যাভারেজ 30+ ছিল, স্ট্রাইক রেটও ছিল 130+। এরপর কিন্তু তিনি আইপিএলে সুযোগ পান, একটা ম্যাচ খেলেন এবং ওই এক ম্যাচে তিনি ব্লান্ডার করেন, 4 রানে আউট হন এবং ক্রুশাল মোমেন্টে তিনি স্টাম্পিং মিস করেন, যার কারণে প্রচুর ট্রল হয়। এরপর কিন্তু তিনি খেলতে পারেন না।
আমি যে স্ট্যাটটা বললাম সেটা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের স্ট্যাটস। 2022-23-এর পর 24-25 এই 2 বছরে কিন্তু লিটন দাসের অ্যাভারেজ 20-এর নিচে এসে পড়েছে। আমি যদি ভুল না হয় 22-23 কয়েকটা ম্যাচে ছিল। তো আপনি দেখেন একটা প্লেয়ারের অ্যাভারেজ যখন 40 থাকে, হুট করে যখন সেই অ্যাভারেজ 20-এ আসে, তার মানে তার কিন্তু অধপতন 50% হয়ে যায়। তো লিটন কিন্তু আসলে টাচে নেই দেখেই আসলে মনে হচ্ছে সে আসলে ফুরিয়ে গেছে, ক্যাপ্টেন কোটায় খেলছে। তো এটা একেবারে অযৌক্তিক। আবার এইটাও আমি বলবো না অনেক বেশি যৌক্তিক যে তার 2 বছর আগে ভালো স্টার্ট ছিল দেখে সে এখনো খেলবে। তো সব মিলিয়ে লিটনকে আসলে এই আসন্ন এশিয়া কাপে খুব ভালো পারফরমেন্স করতে হবে। আমি লিটনের কাছে এই নেদারল্যান্ড সিরিজে কোনো কিছু চাই না। নেদারল্যান্ড সিরিজে ওই প্লেয়ারগুলো ভালো খেলুক যাদেরকে আসলে ফ্লারিশ করতে হবে এশিয়া কাপের ম্যাচগুলোতে। 4টা ম্যাচে 2টা ম্যাচ ভালো খেললে হবে, একটা ম্যাচ ভালো খেলতে হবে। কিন্তু লিটন দাসের মতো প্লেয়ারদের প্রতি ম্যাচে অ্যাবাভ অ্যাভারেজ খেললে দলের জন্য উপকার হবে। তাই আমি চাই যে লিটন দাস যাতে নেদারল্যান্ড সিরিজে মোটামুটি ভালো খেলে, মূল এশিয়া কাপে ভালো খেলে। আপনি দেখবেন যে এরকমটা হবেই বাংলাদেশ ক্রিকেটে। এই আসন্ন নেদারল্যান্ড সিরিজে দেখবেন যে বাংলাদেশে কিছু প্লেয়ার অনেক ভালো পারফরমেন্স করবে, আপনার মনে হবে যে এশিয়া কাপে তারা ফাটিয়ে দিবে, কিন্তু দেখা যাবে যে এশিয়া কাপে গিয়ে তারা ব্লান্ডার করেছে। এরকম আমাদের ক্রিকেট হিস্ট্রি, ইতিহাস কিন্তু এরকমই। তো আমার কাছে মনে হয় যে লিটন জানে আসলে তার ল্যাকিংস কোথায়। আপনি দেখবেন কোনো কোচই কিন্তু লিটনকে ফ্যানলা মনে করে না। আমরা নাজমুল শান্তকে নানাভাবে ট্রল করি, কিন্তু বাংলাদেশের যে কোনো কোচ, সেটা আমাদের দেশীয় কোচ হোক কিংবা বিদেশি কোচ হোক, যেই আসুক সেই কিন্তু বলে যে একটা প্লেয়ার আমি দেখলাম যে মোটামুটি বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির তুলনায় একটু রেয়ার, আমাদের নাজমুল হোসেন শান্ত। বাট আপনি মাঠে ঘাটে 10 জন মানুষ জিজ্ঞেস করেন, 7 জনই তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবে। তো আসলে যারা ক্রিকেটের মাঝে থাকে, যারা কাছাকাছি থাকে, তারা জানে যে ওই প্লেয়ারটার রুটিন কীরকম, ওই প্লেয়ারটার ডায়েট কীরকম, কিংবা ওই প্লেয়ারটা কীভাবে সারা বছর খেলে এসছেন। তাই লিটন দাস অফ ফর্মে আছেন, যেহেতু এখন ক্যাপ্টেন, তার দায়িত্ব অনেক বেশি। আই গেস সে এশিয়া কাপে ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবে। এবার একটু স্পিনিং অলরাউন্ডার প্রসঙ্গে আসি। সাকিব আল হাসান চলে যাওয়ার পর বাংলাদেশে ওইরকম বলতে কি বাংলাদেশে কোনো স্পিন অলরাউন্ডার দেখাই যায়নি। তো এখন যদি সামহাও মাহফুজুর রহমান রাব্বি এবার টপ T20 সিরিজে ভালো খেলেন, তাহলে কি সেটা মেহেদী মিরাজের জন্য বিপজ্জনক হয়ে যাবে কিনা? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আপনি দেখেন মেহেদী হাসান মিরাজ, আপনি ওয়ানডে দল ধরেন, ওয়ানডে হলে আপনি মিরাজকে রিপ্লেস করতে পারবেন না। টেস্টে পারবেন না। কিন্তু যখন ফরম্যাটটা T20 হবে, তখন কিন্তু একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন হবে। আপনি দ্বিধায় থাকবেন যে আসলে কি আমি মিরাজকে খেলাবো। টিম অলরেডি 2 মেহেদীকে নিয়ে কনফিউজড, শেখ মেহেদী এবং মেহেদী হাসান মিরাজ। এবং আপনাকে মানতে হবে দুইজনই স্পিন টাইপের অলরাউন্ডার, কিন্তু দুজনের ব্যাটিং কিন্তু মারকুটি ব্যাটিং না। মানে আপনি কিন্তু মিরাজকে দিয়ে হর হামেশাই 25 বলে 50 রানের একটা ইনিংস দেখতে পারবেন না। সেম গোস ফর শেখ মেহেদী। বাট আপনি মাহফুজুর রহমানের রাব্বির যে বিষয়টা, আপনি দেখবেন যে প্রথমবারের মতো আমাদের অনেক বছর পর হয়েছে NCL, সেখানে কিন্তু তিনি 86 রানের মতো একটা ইনিংস হয়তো বা খেলেছিলেন, ইফ আই এম নট রং। এবং ওই ম্যাচটা প্রায় জিততে হেরে যায় তার দল। তো তার মধ্যে কিন্তু সেই পটেনশিয়ালটা আছে, কিন্তু দেখানোর মতো সুযোগও দরকার, এবং এই সুযোগটাই কিন্তু এই টপ T20। এখানে যদি মাহফুজুর রহমান রাব্বি বোলিং এবং ওই ক্রুশাল মোমেন্টে, যেহেতু T20 ফরম্যাট, 5-6 নাম্বারে এসে ভালো ব্যাটিং করেন, এই ভালো ব্যাটিং ইন এ সেন্স স্ট্রাইক রেট। আপনি দেখেন শামীম পাটোয়ারি, আপনি শ্রীলঙ্কা সিরিজটা দেখেন, লাস্ট ম্যাচটাতে তিনি 4 না 5 বল খেলে 10 না 12 রান করেছিলেন। এই টাইপের পারফরমেন্স যদি ধারাবাহিক মাহফুজুর রহমানের ব্যাট থেকে আসে, তাহলে তার জন্য অনেক বেশি সুবিধা হবে মিরাজকে রিপ্লেস করার। জাস্ট নট মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মানে স্পিন অলরাউন্ডার। আমি যেটা আপনাকে আমাদের এই গল্পের প্রথমে বলেছিলাম যে সাকিব একটা প্লেয়ার ছিল যাকে সব ফরম্যাটেই তাকে রিপ্লেস করার মতো কেউ ছিল না। রাব্বির কাছে সেই সুযোগটা আছে। তিনি ভালো লেফট আর্ম স্পিন করেন, অধিনায়কত্ব করেছেন, বাংলাদেশকে একটা ট্রফি জিতিয়েছেন, যেটা অনেক বড় কিছু। এশিয়া কাপ ট্রফি আমাদের প্রথমবারের মধ্যে জিতেছিলাম তার অধিনায়কত্বে। যদি ব্যাটিংটাও তার ওরকম মার্কাটির হয়, তিনি নিজেও সাকিবময় খেলা খেলতে চান, যদি আসলেও তার পারফরমেন্স ওরকম হয়, তাহলে অবশ্যই মেহেদী হাসান মিরাজের জন্য অনেক বড় রেড অ্যালার্ট। মাহফুজুর রহমান রাব্বির আইডল হচ্ছে সাকিব আল হাসান। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইন ফিউচার যদি কখনো মাহফুজুর রহমান রাব্বি যদি বাংলাদেশ দলের অধিনায়ক হন, তাহলে কি সাকিবের মতো স্মার্টেস্ট এবং আক্রমণাত্মক অধিনায়কত্ব করতে পারবেন কিনা? কারণ এর আগেও অনূর্ধ্ব 19 দলের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন মাহফুজুর রহমান রাব্বি, এবং সেই দলের হয়ে কিন্তু একটা এশিয়া কাপও জিতেছেন। তো ইন ফিউচার যদি কখনো বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হয়, এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করতে। এগুলো আসলে এটা তো ভবিষ্যতের বিষয়, এটা বলা যায় না। নানা সময় তাকে জিজ্ঞেস করলে সেও চায়। আপনি নিশ্চয়ই দেখেছেন মাহফুজুর রহমান রাব্বির একটা কোট এরকম ছিল যে, আমি কার মতো হতে চাই সেটা ম্যাটার না, সাকিব ভাই আমার হচ্ছে আইডল, বাট আমাদের সিনিয়ররা যেই জায়গাটা পূরণ করতে পারেনি সেই জায়গা পূরণ করতে চাই।
এই এই যেই জায়গাটা কথা তিনি বলেছেন সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্রফি। আপনি দেখেন আমাদের কি সোনালি একটা যুগ চলে গেছে, মাশরাফি বিন মুর্তজা নেই, সাকিব আল হাসান আছে বলেও নেই, তামিম ইকবাল নেই, মুশফিকুর রহিম নেই, মাহমুদুল রিয়াদ নেই। তো এই গোল্ডেন প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু আমরা একটা এশিয়া কাপও জিতিনি, আমরা কিন্তু একটা ওয়ার্ল্ড কাপও জিতিনি। রাব্বিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে, আমরা আরেকটা সাকিব চাই, তার থেকে বড় বিষয় হচ্ছে আমরা একটা ট্রফি চাই। আমাদের ট্রফি হলে আমাদের অনেক সাকিব আসবে। আমাদের দেশে সাকিব এসেছিল ওই কারণেই যে আমাদের কোনো ট্রফি ছিল না, সাকিবকে মনে হয়েছিল ট্রফি। তো যখন ট্রফি আসা শুরু করবে তখন ওই এক সাকিবই কিংবদন্তি হয়ে থাকলে আর কেউ ওরকমভাবে লেগেসি মেনটেন করার চেষ্টা করবে না। তো আমরা যদি ট্রফি পাই, আমরা যদি যে কোনো টুর্নামেন্টে গিয়ে একটা দাপট দেখাতে পারি, আমরা কিন্তু দেখা যায় যে টুর্নামেন্টে 4 ম্যাচ খেলি, একটা ম্যাচ কোনো একটা ছোটো টিমকে হারাই, ওই দিন প্রচুর পরিমাণ ফ্লো থাকে সোশ্যাল মিডিয়াতে, হুট করে ইন্ডিয়ার বিপক্ষে একটা ম্যাচ বাংলাদেশ হেরে গেছে এবং ইজি ম্যাচের আমাদের হাত থেকে ম্যাচ চলে যায়, এমন হয় না বাংলাদেশের ক্ষেত্রে। তো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে এই ইয়াংস্টাররা যতই পাওয়ারফুল হোক না কেন, দিন শেষে মানুষ মনে রাখে রেজাল্ট। তো আপনাকে অবশ্যই ট্রফি জিততে হবে, ট্রফি না জিতলে হবে না। আপনি দেখেন, আপনি মাত্রই বলছিলেন সোহান মস্তিষ্কের জায়গা থেকে সেরা টি-20 ক্যাপ্টেন, বাট ধরেন সোহান 2 বছর বাংলাদেশ টিমের ক্যাপ্টেন থাকলো, তিনি এশিয়া কাপ ক্যাপ্টেন্সি করলো, টি-20 ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন্সি করলো, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে খেলতে পারলো না, এশিয়া কাপে জিততে পারলো না, আপনি বলবেন সে ভালো ক্যাপ্টেন? সেম গোস ফর রাব্বি এবং আদার্স। বাংলাদেশ টিমে যে ক্যাপ্টেন্সি করুক তাকে ফল আনতে হবে, না হলে বাংলাদেশ এমনিতে ক্রিকেটটা আস্তে আস্তে সরে যাচ্ছে। তাই জয় ছাড়া পাবলিক এখন আসলে কিছুই চায় না, এটাই বিষয়। সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ করব। ইয়াসির আলী চৌধুরী রাব্বির বিষয়টা যদি ক্লিয়ার করতেন, যে রাব্বি অনেকদিন যাবৎ ন্যাশনাল টিমের বাইরে, তবুও তিনি হাই পারফরমেন্সের সাথে খেলছেন, বাংলাদেশ এ দলের সাথে খেলছেন। এখন কি রাব্বির কোনো সুযোগ আছে কিনা দলে ব্যাক করার, ন্যাশনাল টিমে ব্যাক করার, এই টপ এন্ড সিরিজ দিয়ে বা এনসিএল দিয়ে? এনসিএল এর পরে কিন্তু আবার বিপিএল। হ্যাঁ, আপনি কোন ফরম্যাটের কথা বলছেন? টি-20 ফরম্যাটে? টি-20 ফরম্যাট আপনি দেখেন, আমাদের যেহেতু আমাদের টপ অর্ডারে তার খেলার সুযোগ নেই, মিডল অর্ডারে আমাদের যারা খেলেন, শামীম পাটোয়ারি খেলেন, এবার মাহিদুল ইসলাম অঙ্কন খেলছেন, তার জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অঙ্কন, সোহান এরা ঢুকলে কিন্তু কোনোভাবেই রাব্বির কোনো চান্স আসলে টি-20 দলে আমি দেখি না। আমার কাছে মনে হয় না যে সে, তাকে নিয়েও টিম অনেক কিছু ভাবে, কারণ এই ধরনের প্লেয়াররা তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুযোগ পেয়েছে। একসময় তারা কিন্তু বাংলাদেশ দলে ওডিআই এবং টি-20 ফরম্যাটেও ওই 3, 4, 5, 6 ব্যাটিং করেছে, কিন্তু আশানুরূপ কোনো পারফরমেন্স তাদের ছিল না। যার কারণে আমার মনে হয় না রাব্বিদের মতো যারা আসলে তুলনামূলক একটু এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, আমি বলছি না তার অনেক বেশি বয়স হয়ে গেছে, মানে কম্পেয়ার টু আদার্স জিশান এন্ড রাব্বি, তো আমার কাছে মনে হয় না তার অনেক বেশি সুযোগ থাকবে টি-20 দলে ব্যাক করা। যদিও শেষ প্রশ্ন বলেছিলাম, তবু একটা প্রশ্ন, 2টা প্রশ্ন মাথায় চলে আসছে। একটা হচ্ছে ফজলে রাব্বি কোথায় হারিয়ে গেছে? ফজলে রাব্বি খুব সম্ভবত যখন ন্যাশনাল টিমে তার অভিষেক হয়, তার তখন 30-31 বছর বয়সে। একটা সিরিজ আর 2টা সিরিজের পর কিন্তু ফজলে রাব্বিকে আসলে দেখা যায় না তেমন একটা। ফজলে রাব্বি আসলে কোথায় তিনি এখন? আমাদের দেশে এই যে 28, 29 ফজলে রাব্বি কোথায়, এটা আমি নিজেও জানি না। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আপনি স্পষ্ট হয়ে যাবেন, এত কাছে থাকার পরেও, পাবলিকের এত ভালোবাসা পাওয়ার পরেও, ওয়্যার ইজ এনামুল হক বিজয়? ডিড ইউ গেট মাই পয়েন্ট? আপনি দেখেন, বিজয় যিনি কিনা ঘরোয়া লিগগুলোতে জায়ান্ট পারফরমেন্স করে, সেই বিজয়ই তো আমাদের ন্যাশনাল টিমে নাই। আপনি কিভাবে ফজলে রহমান রাব্বির মতো প্লেয়ারদেরকে চিন্তা করেন? বাংলাদেশ টিমেরই সমস্যাটাই হয়। আপনি দেখেন পিনাক ঘোষের মতো একজন আন্ডার-19 প্রোডাক্ট, সে কিন্তু নাই, কোথাও নেই। সে কোথায় আছে মিডিয়া জানে না, তাকে মিরপুরের গণ্ডিতে দেখা যায় না, অথচ তার থাকা হচ্ছিল মিরপুরের গণ্ডিতে। আমাদের দেশের এই প্লেয়ারগুলো কনসিস্টেন্স হওয়ার পরেও বাংলাদেশ দলের সাথে থাকতে পারে না। এর কারণ হচ্ছে এটা ক্রিকেটের বাইরে চলে যায়। আপনি দেখেন সাম্প্রতিক সময়ে তাসকিন আহমেদের একটা ইস্যু, সত্য মিথ্যা সেটা যাই হোক, তাসকিনের কাছ থেকে এরকম কোনো কিছু এক্সপেকটেশন ছিল মানুষের না। বাংলাদেশ টিমে তার ফিটনেসের মতো কারোর ফিটনেস আছে নাই, কিন্তু এখন কিন্তু তার ফিটনেস আবার একটু অবনতির দিকে। আপনি দেখেন, আপনি বাংলাদেশের ম্যাচের সময় কিংবা প্র্যাকটিসের সময় দেখবেন তাসকিনের কিন্তু যেই একটা মাচো একটা বডি ফিজিক, সেটা কিন্তু এখন আর নেই। হালকা হালকা মেদ কিন্তু বের হয়ে আছে, দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেকে ট্রল করছে। আমাদের সমস্যা হচ্ছে, আমরা যাদেরকে আইডলাইজ করি ক্রিকেটের পার্সপেক্টিভে, দেখা যায় যে তারা সেই জিনিসটা ধরে রাখতে পারে না। তো এরকম অনেক ইয়ংস্টাররা থাকে বা অনেক পটেনশিয়াল টাইপের প্লেয়াররা থাকে যারা বিভিন্ন কারণে তাদের ওই জিনিস থেকে সরে আসে। আপনি দেখেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, এটা নিয়ে কারো সন্দেহ নেই, ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বড় তারকা, কিন্তু তিনি এখন বাংলাদেশে ঢুকতে পারছেন না। তিনি বাংলাদেশের মানুষের সাথে তার একটা বড় ডিস্টেন্স হয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ দেখবেন 60-40, 70-30, কেউ সাকিবের পক্ষে কেউ বিপক্ষে। এটা কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল না। তার মানে আমরা আমাদের প্লেয়ারদেরকে এমন একটা ফ্যাসিনেশনের জায়গায় নিয়ে যাই যেখানে আমরা আসলে ভক্ত থেকে বের হয়ে অনেক কিছু হয়ে যাই। এইটাই হচ্ছে আমাদের সমস্যা। এই টাইপের মানে ক্রিকেটের বাইরেও তো একটা লাইফ থাকে, সেই লাইফ এবং ক্রিকেটের লাইফ যখন আমরা সিঙ্ক না করে, আপনি তখন হারিয়ে যান। আপনি দেখেন বিরাট কোহলি কি কম সুন্দর দেখতে?
তিনি যখন তার প্রাইম সময় ছিলেন তিনি কিন্তু ড্রপ করতে পারতেন, তিনি ড্রপ করেছেন না। তার ফিজিক্যাল স্ট্রেংথ দেখেন, তিনি কিন্তু চাল খান না, খুব রেয়ার খান, তার একটা আলাদা ডাইট আছে। তার মানে ক্রিকেট লাইফ এবং ক্রিকেটের 22 গজের বাইরের, আমাদের এই 22 গজের বাইরের যে লাইফ, সেই লাইফটাতে তার একটা সিঙ্ক আছে। সে জানে যে আমার ওই 8 ঘন্টার পরে যে লাইফ, সেখানে আমি এমন কিছু করবো না যাতে আমার ওই 8 ঘন্টা ক্ষতি হয়। আমাদের ক্রিকেটারদের মধ্যেই সমস্যা হয়, ওই মাঠের বাইরে যাওয়ার পর আপনি কে কোথায় যাচ্ছে, কার কি ডাইট, কে কোন খাবার খাচ্ছে, কার সঙ্গে মিশছে, এটা কিন্তু তারা মেনটেন করে না। যার কারণে আমাদের হারিয়ে যাওয়া ক্রিকেটারের সংখ্যা অনেক বেশি। যে নামটা আপনি বললেন ফজলে রাব্বি, তিনি হয়তো বা কোনো এই কারণে হারিয়ে গেছেন। এটি আমাদের দেশে ক্রিকেটের সাথে হয়। অবশ্য পিনাক ঘোষের জন্য আমাদেরও খারাপ লাগে, কারণ পিনাক ঘোষ 2016 সালে ওপেনিং করেছেন বাংলাদেশ আন্ডার-19 টিমের হয়ে। মেহেদী মিরাজের কলিগ ছিলেন তিনি, কিন্তু সেই মেহেদী মিরাজ এখন বাংলাদেশ ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করছেন। নাজমুল হোসেন শান্ত ওই একই দলের, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি করেছেন, সাইফুদ্দিন খেলছেন, তবে পিনাক ঘোষ আমাদের মাঝে হারিয়ে গেছেন। এখনও মাঝে মাঝে যখন আমরা স্পেসিফিক্যালি আমি যখন হাইলাইট দেখি 2016 সালের যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের, সেই হাইলাইটটা আসলে দেখলে তখন পিনাক ঘোষের নামটা আসলে দেখলে খুব খারাপ লাগে যে এই পিনাক ঘোষ কিন্তু হতে পারতেন বাংলাদেশের ওপেনিংয়ের একটা বড় প্লেয়ার। সো এখান থেকে আমরা একটা তারকাকে হারিয়ে ফেললাম, খুব সম্ভবত একদিন একটা তারকা হতেও পারতেন। সো দর্শক, এই ছিল আজকে আমাদের 22 গজ। আজকে আমরা কথা বললাম বাংলাদেশ এ দলের অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এবং নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি নিয়ে। পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিজানুর আশিক এবং আমার সঙ্গে জিসান আহমেদ বিদায় নিচ্ছি আমরা একসঙ্গে। ধন্যবাদ সবাইকে।